নমস্কার, আমি জেও। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতেই আমাদের চ্যানেলে 17খানা ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের জন্য রয়েছে দুখানা অভিজ্ঞতা এবং এই দুটো অভিজ্ঞতা বেশ গা ছমছমে অভিজ্ঞতা। প্রিয়া এবং বৈশাখী, তাদের দুজনের জীবনে ঠিক কী ঘটনা ঘটেছিল, কী ঘটনা ঘটেছিল আজ আপনারা শুনবেন। আমরা শুরু করছি প্রিয়ার অভিজ্ঞতা দিয়ে। প্রিয়া যখন মা হতে চলেছেন, মানে প্রেগনেন্ট ছিলেন, এবং সেই সময় দুর্ভাগ্যবশত তার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং সেই মুহূর্তে, ওই সময়টাতে তাদের বাড়িতে ঠিক কী ঘটনা ঘটেছিল, তারা কী ফিল করেছিল, ফেস করেছিল, আজ আপনারা সেটা শুনবেন প্রিয়ার মুখ থেকেই। এবং আমাদের পরের অভিজ্ঞতা বৈশাখী, আপনারা সেটাও শুনবেন, সেটাও কিন্তু বৈশাখী নিজেই রেকর্ড করে পাঠিয়েছেন। তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও। সময়টা ছিল 2016 সাল। আমি কেরালাতে থাকতাম। হঠাৎ বাবার সেরিব্রাল হওয়াতে আমাকে ফিরে আসতে হয় আমার বাপের বাড়ি আসানসোলে। তো সেই সময় কঠিন পরিস্থিতির মধ্যে, ভীষণ কঠিন পরিস্থিতি, কারণ আমি সেই সময় কনসিভ করেছি। আমার ভীষণ কম মাসের প্রেগনেন্সি। সেই সময় এত বড় ধাক্কা, সত্যি কথা বলতে ভীষণ প্যাথেটিক সেই সময়টা। তো বাবাকে দেখাশোনার জন্য আমরা কিছুতেই কোনো আয়া পাচ্ছিলাম না, কারণ বাবার যে ব্যাপারগুলো হয়েছিল তার জন্য না ভীষণ রকমভাবে বাবাকে দেখাশোনার জন্য একটা লোক চাই সারাক্ষণের জন্য। তো একটার পর একটা আয়া আসছে চলে যাচ্ছে। তো কেউ একজন একটা আয়ার খোঁজ দেয়। মেয়েটার নাম হচ্ছে শান্তি। তো সেই মেয়েটি খুবই রোগা, ছিপছিপে, চোখগুলো ভীষণ তামাটে ধরনেরই বলতে পারেন। তো যাই হোক, সেই মেয়েটি আসে আমাদের বাড়িতে। আর প্রথমেই বলে দিই, আমাদের বাড়িতে ভীষণ কৃষ্ণ ঠাকুরের ভক্ত। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল আছে। তো মা বিশেষ করে পুজো পাঠ ভীষণ করে। মায়ের একটা জানি না অদ্ভুত একটা শক্তিও কাজ করে, স্বাভাবিক। এটা বলে রাখলাম। তো সেই শান্তিকে আমরা অ্যাপয়েন্টমেন্ট করি বাবার কাজের জন্য। সে সকাল 7টায় আসতো, ঠিক আছে? সকাল 7টায় আসতো, সন্ধ্যে 7টায় চলে যেত। যাই হোক, তো এইভাবে দিনের পর দিন যাচ্ছে, চলছে। দিনের পর দিন যাচ্ছে। আমারও তখন প্রেগনেন্সি 5 মাসের কাছাকাছি। তো একদিন হঠাৎ করে ওই মেয়েটি আমাকে বলে যে, প্রিয়া, দাও তোমার মাথায় তেল মাখিয়ে দিই। তো সত্যি কথা বলতে, আমি যেহেতু চুল কাটিনি, অনেকটা বড় চুল হয়েছিল, আর চুলের ভীষণ মোটা, ভীষণ ঘন সেই চুলটা আমার ছিল, অনেকটা বড় হয়েছিল। তো ওই চুলটা খালি আমার না চুলের ভীষণ নামও করতো। ঠিক আছে, হতেই পারে, ভালো লাগছে, আমি সেটা ভাবতাম। আমার কিন্তু মনের মধ্যে সবসময় লাগতো যে এই সময়টা না কাউকে দিয়ে চুলটা, স্বাভাবিক অনেক সময় মানে মনের ভেতর আসতো উচিতই নয় এই সময়ে। মনে হয় যেন আমাকে ভেতর থেকে সবসময় একটা না কাজ করতো যে ওকে দিয়ে তেল ঠেল মাখানোটা ঠিক নয়। বাট আমি না ভীষণ মানে মনের দিক থেকে না ভীষণ স্ট্রং। ওই দূর কি আর হবে, কিছুই হবে না, আমি এটাই ভাবতাম। একদিন আমাকে বলল যে, প্রিয়া, তোমার তো এমনি দেখাশোনার কেউ নেই, তো আমি তোমার পেটটা তো বেড়ে যাচ্ছে, পেটে তোমার তেল দিয়ে দিচ্ছি, দাও। আমি কিছু না ভেবে বলে, আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। সত্যি তো আমার তো সেই সময় দেখাশোনার কেউ নেই, এমন পরিস্থিতি, মাও মানে সেই কষ্ট। ও তেল দিতে দিতে অদ্ভুত টাইপের একটা ব্যথা আমার করছে, আমি বলছি আমার ব্যথা করছে, তুমি ছেড়ে দাও। তখন আমাকে বলছে, না না ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, বাট তোমার তো মেয়ে হবে। তোমার মনে হচ্ছে মেয়ে হবে, জানো তো, তোমার পেটে যে আছে সে মেয়ে আছে। সিরিয়াসলি আমার কিন্তু মেয়েই হয়েছে। আলাম, থ্যাংক ইউ, ভালো তো, মেয়ে হবে, আমার খুব ভালোবাসি মেয়ে, আমি বেশ সাজাবো গোছাবো, এটা আমি বলেছিলাম। এরপরে আমার 14th মে জন্মদিন, ঠিক আছে? সেই জন্মদিনের দিন একটা বীভৎস ঘটনা ঘটে। এর মধ্যে দুর্গাপুরে ফিরিঙ্গি কালীবাড়ি আছে, সে আমার বাড়িতে কেউ কোনো দিন সেই কালীবাড়ি যায়নি। এইবারে মেয়েটি সকালবেলায় আমাদের বাড়িতে যখন খেতে আসতো, ও না মানে 5 জনের মতন খাবার খেত। জাস্ট ওকে দিয়ে না আমরা ঠিক কুলোতে পারতাম না। ওকে যতই দেওয়া যাক না কেন, মনে হতো যেন ও গোটা হাঁড়ির ভাতই খেয়ে নেবে, এমনি মনে হতো। তখন আমরা একটা জিনিস স্থির করে দিই যে এতটা কোয়ান্টিটিতে দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না, কারণ স্বাভাবিক না, সেই সময়টা আর্থিক দিক থেকেও ভীষণ আমরা ক্ষতিগ্রস্ত, যেহেতু বাবারই অমনি হয়ে গেছিলো। তো আমার মাকে আমার জন্মদিনের 1 সপ্তাহ আগে একটা স্বপ্ন দেওয়া হয়, মানে স্বপ্ন আসে মায়ের, যে মা বলছেন যে, আমি দেখছি
আমার বাড়ির সবাই মিলে ভিরিঙ্গি কালীবাড়ি যাচ্ছি, ঠিক আছে, শুধু এইটুকু মানে দেখছে স্বপ্নতে। কারণ আমরা যেহেতু কালীবাড়িটা কোনোদিন দেখিনি বা নামই শুনিনি, নাম হয়তো শুনেছি বাট সেরকমভাবে, যার জন্য আমরা কালী মন্দিরের ফটোই দেখিনি, মানে কালী মন্দিরটার যেটা এটা স্বপ্নতে মা দেখেনি, তাই শুধু যাচ্ছি সেটাই। এবার মা বলছে যখন এমনি স্বপ্ন দিল একবার ঘুরে আসতে কি হয়। স্বাভাবিকভাবে মা দিনের ওই এক সপ্তাহের মধ্যে সেই জিনিসটা ভুলে যায়। আবার মাকে কিন্তু আবার স্বপ্ন দেওয়া হয়, সেটা ছিল শুক্রবার, আর আমার রবিবার 14th মে আমার জন্মদিন ছিল, আমার এখনো মনে আছে। মা বলছে তখন আমার মেজদিকে, হ্যাঁ আমার তো ভুলে গেছিলাম, দেখ আবার একটা স্বপ্ন দেখলাম কালীবাড়ি নিয়ে, ওই কালীবাড়িতে চল আমরা দিয়ে আসি, মনে হয় মা পুজো চাইছেন। আমার ঠিক মনে নেই 14 মে না 13 মে, কোনো একটা দিন হয়তো। ওরা দুজন মিলে পুজো দিয়ে এলো, শান্তি এলো, কাজ টাজ করছে, যাই হোক। ওরা যখন ঢুকলো ফুলটা নিয়ে, বাবার রুমটা অন্ধকার করেই রাখা হতো যাতে বাবার চোখে টোকে আলো না পড়তো, উনি একটা কোণে গিয়ে না দাঁড়িয়ে গেল। সেটা আমরা কিন্তু কেউ লক্ষ্য করিনি, ও একটা কিছু কাজ করার নাম করে কোণটাতে গিয়ে দাঁড়িয়ে গেল। যাই হোক, সেটা সেই দিনের ঘটনা, কিছু হয়নি। ভিরিঙ্গি কালীবাড়ি থেকে না ওখানে মাদুলি দেওয়া হয়, ঠাকুরের স্বপ্ন দেওয়া ওষুধ যে হতো আছে, সেই ওইভাবে কিন্তু ওগুলো করা হয়। মা ভীষণ জাগ্রত। মাই গড, এত ভয় করছে, মানে এমন কাঁপছে আমার ভেতরটা বলতে গিয়ে। এইবারে আমি আমার হাজব্যান্ডকে ফোন করছি চেয়ারে বসে, বাবা আমার সামনে শুয়ে আছেন, শান্তি বাবার পায়ে তেল বডি অয়েল ম্যাসাজ করছে, ঠিক আছে। আমার মা মাদুলিটা বাঁধবার জন্য জাস্ট এসছে, আর সেই মাদুলিটা নিয়ে আর ফুলটা নিয়ে মা বাবার মাথায় যখন ঠেকাতে আসছে, মা আর শান্তির যে ডিফারেন্ট মাঝখানে, শান্তি একদম পাগলের মতন করছে, আর মাকে রীতিমতো বলছে এইটা নিয়ে যায় এখান থেকে, নইলে আমি কিন্তু সবাইকে মেরে দেবো। আমি তখন আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনে আছি, আমি ফোনটা কেটে আমি জাস্ট শান্তি আর আমার মায়ের মাঝখানে এসে বলছি, মা তুমি সরে যাও এখান থেকে। আর ওর ছোট ছোট চোখ ছিল, চোখটা আমার এখনো মনে আছে, কি বিভৎস একটা ঠিকরে আসা চোখ আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি। মানে ও যখন কাজ করতো না, যেন মনে হচ্ছে ওর মধ্যে 40 কেজি ওজন হবে মনে হয়, কিন্তু কাজ করতো একটা মানে একদম বডি বিল্ডারের মতন, একাই বাবাকে তুলে দেওয়া, এইভাবে এই করা, এই ভারী জিনিস সরিয়ে দেওয়া, একটা অস্বাভাবিক কাজ। আমরা কিন্তু খুব হ্যাপি ছিলাম যে বা বেশ স্ট্রং, পাতলা দুবলো হলো তো কি হলো, বেশ স্ট্রং, অনেক ক্ষমতা রাখে, কিন্তু ক্ষমতাটা না ওর অতিরিক্ত ক্ষমতা, এটা কি অস্বাভাবিক ক্ষমতা। আমি যখন মাকে বাইরে ঘরে ঠেলে দিলাম, এইদিকে মা তুমি সরো, মা বলছি মা ও তো অস্বাভাবিক কিছু, আর মা ও মনে হয় ওর ভেতরে কিছু আছে, মা তুমি কাকে দাদা এনেছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি যখন উকি মেরে এমনি করে দেখছি, ও বলছে গেলি এখান থেকে, আমাকেও বলছে গেলি এখান থেকে, আমি শেষ করে দেবো। কিন্তু ওই বিনুনি, ওর চুলটাও খুব সুন্দর ছিল, হ্যাঁ চুলটাও ভীষণ রকম ভালো ছিল। তো আমি ভাবছি যে কি এটা, সেই আমরা ডাইনি শুনেছি, এসব শুনেছি কিন্তু বাট কোনোদিন দেখিনি। হ্যাঁ মানুষের অনেক সময় নজর লেগে যায়, সেগুলোও শুনেছি, নজর লেগে গেল সে তো হতেই পারে, কিন্তু আমি জীবনে এমনি দেখিনি চোখে কখনো, এই ফার্স্ট টাইম। ও সেই বাবার পাটাকে ধরে না, ও বলছে যে আমি কিন্তু শেষ করে দেবো, মানে আমি ভাবছি তখন আমরা যদি না যাই আমার বাবাকেই না ফেলে দেয়, ও ফেলে দিলে একদম শেষ বাবা। আমি মাকে একদম, আমি ওই একতলার সিঁড়ি 3 তলা অবধি একটা স্টেপ, ওই পেট নিয়ে স্টেপ জাম্প করে করে আমি ওপরে গেছি। দাদা ছিল ঘরে, দাদাকে জাপটে ধরে বলছি শান্তি নর্মাল নয়, ও একটা অস্বাভাবিক, ও একটা ভূত মনে হয়, তুই তাড়াতাড়ি যা। দাদাও ছুটতে ছুটতে গেল, দেখছে মাও যখন বেরিয়ে ওপরে উঠে এসছে, ও তখন দাদা যখন দেখছে, দাদার কথা অনুসারে দাদা বলছে আমি যখন ওকে দেখলাম ওর তখন এলোকেশি, মানে চুল খুলে ও লুটিয়ে পড়ে আছে মাটিতে। তারপর আমি তো যাইনি, কিচ্ছু না, সব কিছু আমি ওপরেই ছিলাম, আমি সেই ঠাকুরের কাছে বসে আছি, আমার এত ভয় লেগেছে, আমি অমনি দেখিনি কখনো, ওই ছোট চোখ বড় ঠিকরে বেরিয়ে আসছে, আর গলার আওয়াজটা একদম বিকট বিকট, চলে যা চলে যা, মানে বিচ্ছিরি আওয়াজ একদম, এখন আমার কানে ভাসছে, এখন ওর রূপ আমার চোখে ভাসছে। তো তারপর সব কিছু হওয়ার পর দাদা তো এগুলো একদমই বিশ্বাসই করে না, একদমই না। দাদার সামনে হলেও মনে হয় বিশ্বাস স্বাভাবিক না, এই যুগে এইসব অনেক কিছু অনেকে চোখে দেখলেও আর কি।
বিশ্বাস করাটা খুব মুশকিল। তো তার মধ্যেও আমরা দেখতাম বাবার হিমোগ্লোবিন খুব কমে যেত, আমি জানি না কিসের জন্য, সবটা বুঝতে পারতাম না। ও যখন নর্মাল একটা হলো, একটা মানুষ যখন ও নর্মাল হলো, ওর শক্তিই নেই, ও উঠে দাঁড়াতে পারছে না। ও বলছে অ্যাকচুয়ালি আমার মধ্যে আমি জিন পালন করি, ওই জন্যে আমি এত কাজ করতে পারি, আমার অনেক খিদে পাই। আমার বাবাকে ছাতু দেওয়া হতো, বাবার পেটে নল ছিল সেখান দিয়ে, কারণ বাবা তো একদম সোজা চাইছিলেন, সেই ছাতু গুলো খেয়ে নিত। ঠিক আছে, মানে ওর এত খিদে পায়, ওর খিদেতেই কোলাতো না। তো এমনি আমাকে না বলে একবার চার্চে নিয়ে যাওয়া হয়েছিল, তো আমি ওখানকার সমস্ত বেঞ্চ ফেঞ্চ ভেঙে দিয়েছিলাম, এইসব নাকি ও নিজের মুখে স্বীকার করবে। তখন দাদা বলল যে তোমার এইসব নিয়ে একটা পেশেন্টের বাড়িতে আসাটা ঠিক হয়নি, তুমি কেন এসছো, এগুলো অনেক কিছু বলা হয়েছে। ওর জানি না কেন সব সময় আমার দিকে নজর, সব সময়। মানে ও অ্যাকচুয়ালি এসছিল, জানি না কিসের জন্য, ও যখন এসছে, যখন দেখেছে আমি প্রেগনেন্ট, ও একটা সময় অবধি হয়তো আমারই কোনো ক্ষতি করে চলে যেত, আমারই কোনো একটা ক্ষতি করে হয়তো চলে যেত, আমি ঠিক জানি না। কারণ ওদের না খুব বাচ্চার মানে ওই ভ্রূণের খুব দরকার হয় ওদের বেঁচে থাকার জন্য। ও নিজের মুখেই এগুলো বলতো, নিজের মুখে এই জিনিসগুলো আমাকে একবার হঠাৎ করে বলছিল, কি জানি কেন আমি এগুলো শুনতে আমার ভালো লাগছিল না। আর আমি যখন বাইরে ঘরটাতে শুতাম, তখন ঠিক ও আমার পাশে এসে শুতো, আমি জানি না কেন, কারণ ও তো একটা আয়া বাবার জন্য রাখা হয়েছে, তো তাকে তো বাবার কাছেই থাকা, আমি জানি না কেন শুধুমাত্র এত জায়গা থাকা সত্ত্বেও, বাবার ভেতর ঘরটা পুরোটা ফাঁকা থাকা সত্ত্বেও সব সময় এসে আমার কাছে। আর আমার যেহেতু অতটা কোনো কাজ ছিল না বলে আমি বাবার কাছে নিচেই থাকতাম। আমি তো তখন ভাবছি আমি কার সাথে থাকতাম। ও যেদিনকে চলে গেল, ওকে ছাড়িয়ে দেওয়া হলো, সব হলো, তো উইদিন 48 ঘন্টার মধ্যেই বাবাকে হসপিটালাইজ করা হলো। একদম বাবার হঠাৎ করে হেঁচকি উঠতে শুরু করলো, বাবাকে সব একদম করলো। দাদা তো বাবার সাথেই ছিল, আমি মা একা ছিলাম ঘরে। আমি যখন চোখ বন্ধ করছি, তখন আমি জানি না কেন, আমি যখন চোখ বন্ধ করছি, আমি ওপরের ঘরে ছিলাম, আমি যখন চোখ বন্ধ করছি তখন শুধু হাসছে, চুল খোলা, আর সেই তাকিয়ে আছে যেন আমার দিকে। আমি যখন চোখ বন্ধ করছি, আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না, কিছুতেই না। সেই ভিরিঙ্গি মায়ের ওখানে দাদা আবার গেলেন, সেইখান থেকে আমার জন্য মাদুলি আর কিছু মাটি ফাটি কিছু ছিল, মায়ের ফুল নিয়ে এলো। যখন ওই মাদুলিটা বাঁধছি, আমি মাথা ঘুরে পড়ে যাই। তারপর থেকে ওই ব্যাপারটা আমার মধ্যে দিয়ে গেল, মানে আমি এত ভয়, এদিকে সরে যাচ্ছে কেউ ভয় পেয়ে যাচ্ছে, এদিকে সরে যাচ্ছে ভয় পেয়ে যাচ্ছে, পাগলের মতন যেন কোণে করে থাকতাম, কাউকে ছাড়তাম না, মাকে ছাড়তামই না, মানে এত ভয় পাচ্ছিলাম। কিন্তু মায়ের আশীর্বাদে আমরা আবার সবাই রক্ষাও পেয়েছি। তো এই ছিল আমার আজকের গল্প, সত্য ঘটনা, আমার চোখে দেখা সমস্ত কিছু। আমি জানি না সে ডাইনি না কি, আমি কিচ্ছু জানি না। আমার সত্যি এই যুগে এইসব মানে বুঝতে পারি না এগুলো কোনটা ঠিক কোনটা ভুল, বাট এইগুলো তো সত্যিই ঘটেছে আমার সাথে। ও যেদিনকে চলে যায়, রাত্রেবেলায় জানলা দিয়ে একটা কালো কুচকুচে বিড়াল এসছে, মানে আমি ভাবতেই পারছি না, সেই দিনের ঘটনা আমি কোনোদিন ভাবতে পারছি না। ও মাই গড, আমি জানি না ওটা কোথা থেকে এসছে, আমার দিকে তাকিয়ে না পুরো তাকিয়ে আছে, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো পর্যন্ত, তাড়ালে যাচ্ছে না কিছুতেই। আমি না কি ভয় পেয়ে গেছিলাম, দাদা তাড়াচ্ছে তবুও যাচ্ছে না। আমি ভাবছি কিছু একটা অস্বাভাবিক একটা তো ঘটেওছে, আর কিছু একটা অঘটন ঘটতেও পারে। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে 25শে আগস্ট, 8ই ভাদ্র, আর আমার বাবা চলে যান 14ই জুলাই। তো ভীষণ একটা বাজে ফ্রেশ ওই সময়টা আমি ফিল করেছিলাম। যাই হোক, যে সময়গুলো কেটে গেছে, বাট কিছু কিছু ঘটনা না এখনো পর্যন্ত ভোলা যায় না। শুনলেন প্রিয়ার অভিজ্ঞতা। আমি এই অভিজ্ঞতাটা শুনতে শুনতে জাস্ট একটা জিনিসই ভাবছিলাম, মানে এটাও সম্ভব, ভাবতেও অবাক লাগে। মানে একটা মানুষের মধ্যে জিন রয়েছে, আর 5 জনের সাথে সারাক্ষণ রয়েছে, কমিউনিকেট করছে, এবং কোথাও না কোথাও জানিয়েও দিয়েছে। একবার ভেবে দেখুন, যখন এই পুরো ব্যাপারটা প্রিয়াদের পুরো পরিবারের সাথে হচ্ছিল, এবং যদি কখনো এটা আমাদের সাথে হয়, আমরা কিভাবে ডিল করতাম। ব্যাপারটা কিন্তু বেশ গা ছমছমে। আজকে ঠিক এইরকমই আরও একটা অভিজ্ঞতা আপনাদের জন্য রয়েছে, আমি শোনাবো। তবে তার আগে যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা কিন্তু আপনি খুব সহজেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন? খুবই সোজা। অল ইউ নিড টু ডু, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, এবং সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস story with joe@gmail.com।
gmail.com। চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন বৈশাখী, এবং বৈশাখীর এক্সপিরিয়েন্সও খানিকটা এইরকমই, মানে গা ছমছমে ডেফিনেটলি। বৈশাখীর দিদিমা যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, সেই সময় বৈশাখী নিজে ঠিক কী এক্সপিরিয়েন্স করেছিল সেটা আমরা এখন শুনে নেব বৈশাখীর মুখ থেকেই। হ্যালো বন্ধুরা, আমি বৈশাখী, আমি বেলঘরিয়া থেকে কথা বলছি। আমি আজকে যে গল্পটা তোমাদেরকে বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা। আমার বলতে পারো আমি অনেকটাই ভয় পেয়েছি। আমি ছোটোবেলা থেকে মাকে বলতাম যে মা, ভূত বলে কিছু হয় না। মাও ছোটোবেলা আমাকে বেশ কয়েকটা গল্প বলতো, কিন্তু সেই গল্পগুলো আমি শুনতাম, শুনে মায়ের ওপর হাসতাম একটু, যে মা তুমি আমাকে এগুলো বানিয়ে বানিয়ে গল্পগুলো বলো, যাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বা যাতে আমি তাড়াতাড়ি খেয়ে নিই। মা এরকম বলতে পারো একটা লোভ দেখাতো আমাকে যে গল্প শোনাবো। তো আমি বাস্তবে কোনোদিনও বুঝিনি যে সত্যি ভয় বলে বা ভূত বলে এরকম কিছু একটা হতে পারে। আমি ঘটনাটা বলছি 2010 সালের, আমার শ্বশুরবাড়ির ঘটনা এটা। তখন 2010 সালে আমি যে দিদিমার কথা আমি শেয়ার করছি, সেই দিদিমাটা ভীষণ অসুস্থ ছিলেন, এবং সেই দিদিমাটা অসুস্থ হওয়াকালীন ভীষণভাবে অসুস্থ। উনি হাঁটা চলা প্রায় ওনার বন্ধই হয়ে গেছে। এবারে যেদিনকে উনি মারা যান, অসুস্থ তো ছিলেন, খাওয়া দাওয়া সমস্ত কিছু বিছানার মধ্যেই ওনার সমস্ত কিছু হতো। আমার হাজব্যান্ড, আমার ভাসুররা যারা ছিলেন তারা ওনাকে জল টল খাওয়া টাওয়া সব কিছু দিত। কিন্তু যেদিনকে উনি মারা যান তার আগের দিনকে আমি ছিলাম না বাড়িতে। তো বাড়িতে ফিরে যাওয়ার পর শুনতে পারছি উনি ভীষণই অসুস্থ, ঠিক আছে। তো সবাই নাকি জল টল ওনাকে খাইয়েছে, উনি এতটাই অসুস্থ, জল টল খাইয়েছে। কিন্তু বাড়ির বড়টা বলে না যে অসুস্থ হয়ে পড়লে ভিড় করে রাখতে নেই, মানে উনি যে বেডরুমে থাকবেন সেই রুমে নাকি সবাই মিলে ভিড় করে থাকলে প্রাণটা নাকি বেরোয় না, এরকম বড়রা বলতো আর কি, মা দিদারা বলতো বেশ। তো ভিড় করে রাখতো ওনার ঘরঠর। তো তখন নাকি উনি একদম যায় অবস্থা, কিন্তু বেঁচে থাকতো, সবাইকে দেখতো, সবাই কথা বলতো, চুপ করে শুনতো। তো সেই দিনকে রাত্রিবেলা আমি শুয়ে পড়েছি, আমি, আমার ছেলে আর আমার পিসিমা বলে একজন আছেন, উনি শুয়ে পড়েছি। আর সেই দিনকে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি পড়েছিল, ঠিক আছে। তো আমি এবার ওয়াশরুমে যাব। আমার ঘর থেকে ওয়াশরুম কিছুটা দূর, সামান্য দূর, একটু হাঁটতে হয়। কিন্তু আমার ওয়াশরুমটা ছিল, আমার যে দিদিমা শাশুড়ি যিনি অসুস্থ ছিলেন তার ঘরের পাশেই আমাদের ওয়াশরুমটা ছিল। তো অনেকটা রাত আমার কিছুতেই ঘুম আসছিল না। ওনার দিদিমার কথা ভাবছিলাম যে উনি এত অসুস্থ, ভগবান, ওনার যদি প্রাণটাও চলে যায় তাতে উনি বেঁচে যেত, এরকম একটা ব্যাপার আর কি, এত কষ্ট পাচ্ছে। তো এরকম ভাবছিলাম মনে মনে। তো আমি ওয়াশরুমে যাব। তো আমি পিসিমাকে বললাম, পিসিমা তুমি একটু এসো তো, আমি ওয়াশরুমে যাব, আমি একা একা যাবো, ভয় লাগছে। পিসিমা বলছে তুই যা, আমি যাচ্ছি। তো আমি বাইরে বেরিয়ে লাইট জ্বালিয়ে কী আমার মনে হলো দিদিমার ঘরের দিকে, ওনার ঘরের পাশেই আমাদের ওয়াশরুমটা, কি মনে হলো আমি ওয়াশরুমের দিকে তাকিয়েছি, দেখছি দিদিমা দাঁড়িয়ে আছে। শাড়ি ঠাড়ি তো উনি পরে রাখার মতো অবস্থায় ছিল না, উনি অ্যাকচুয়ালি সায়া ব্লাউজ এরকম টাইপস পরে থাকতো, বা নাইটি এরকম পরে থাকতো। তো উনি পরে দাঁড়িয়ে আছে। আমি আবার ভাবছি, বাবা, উনি তো ওঠা চলা, খাওয়া দাওয়া, হাঁটা সমস্ত কিছু বিগত সব বন্ধ করে দিয়েছে। এত রাত্রি 2:30 বাজে, উনি এখন দরজার সামনে দাঁড়িয়ে কী করছে? আমি জাস্ট ওনাকে দেখলাম, উনিও আমার দিকে তাকালো, আমিও দেখে অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমি বেশ ভয় পেয়েছি, অনেকটা রাত তো, বেশ ভয় পেয়েছি আমি। এইবারে আমি আমার পিসিমাকে ডাকছি, পিসি তুমি এসো, দেখো দিদা দাঁড়িয়ে আছে। দিদা বলে হাঁটতে পারে না, ওই দেখো দিদা দাঁড়িয়ে আছে, দেখেছো? এই কথাটা বলে আমি যেই নাকি দিদার দিকে তাকিয়েছি বা ওয়াশরুমের দিকে তাকিয়েছি, দেখছি দিদা নেই, ওখানে দাঁড়িয়ে নেই। আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি ওয়াশরুম থেকে এসে শুয়েছি, তখন 4:30 বাজে প্রায়। হ্যাঁ, আমি শুয়েছি। 4:45 কি 5টা নাগাদ আমার শাশুড়ি মা আমাকে ডাকছেন যে ওঠো, উনি কিন্তু মারা গেছে। তারপরে আমি তাড়াহুড়ো করে উঠলাম, উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ, উনি মারা গেছে।
এবার এবার যখন ওনার ডেথ সার্টিফিকেট আনার জন্য যখন সমস্ত কিছু সব আয়োজন করা হচ্ছিল, ডাক্তার যখন ডাকা হয়েছিল বাড়িতে, তো ডাক্তার দেখে ওনা বললো যে উনি গতকাল রাতেই উনি মারা গেছে। তো টাইমটাও বলেছিল 9টা-10টার দিকে নাকি মারা গেছে রাত্রিবেলায়। তো আমি সেইটুকুনি ভাবলাম মনে মনে, আমি কাউকে বলিনি এই বিষয়টা, আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমি এইটুকুনি ভাবলাম যে উনি যদি 9টা-10টার সময় মারা গিয়েই থাকে, আমি যাকে দেখেছিলাম তাহলে উনি আবার কে? এইটা ভেবে ভীষণভাবে আমি ভয় পেয়েছি, ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার জীবনে একটা বিশাল বড় একটা, কি বলবো তোমাদেরকে, মানে সত্যি আমার লাইফে এটা ঘটে যাওয়া প্রথম ঘটনা ছিল, যেটা আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম। এবং বিগত অনেক দিন আমার খুব শরীর খারাপও গেছে এটা ভেবে ভেবেই, যে আমি কি দেখলাম, উনি যদি মারাই গিয়ে থাকে আমি কাকে দেখলাম। নমস্কার। সত্যি বৈশাখীর অভিজ্ঞতাও কিন্তু আমাদেরকে ভাবায়, যেখানে বৈশাখী খানিকক্ষণ আগেই নিজের দিদিমাকে দেখতে পেয়েছে, তারপর হঠাৎ করেই দেখে সেখানে দিদিমা নেই, এবং তারপরে সে জানতে পারে যে দিদিমা বেশ খানিকক্ষণ আগেই চলে গেছেন। ব্যাপারটা কিন্তু সত্যিই অদ্ভুত এবং গা ছমছমে। আমি জানি না, তবে ওই একটা কথা বলে না যে মানুষ চলে যাওয়ার আগে অন্তত একবার হলেও নিজের পরিবারের মানুষদের দেখা দিয়ে যান, এই ক্ষেত্রে হয়তো ঠিক সেই রকমই কোনো ব্যাপার হয়েছিল। আপনার কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে আমাদের জানাতেই পারেন। আশা করি আজকের দুটো অভিজ্ঞতাই আপনাদের ভালো লেগেছে। আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং আবারও যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, যে কোনো রকমের এক্সপিরিয়েন্স, আপনি কিন্তু সেটা খুব সহজেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, এবং সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সমস্ত ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশনে। আমাদের আজকের গল্প এইটুকুই। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।